নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিওনিক স্পোর্টস। ইস্টবেঙ্গলকে অপমান করার পরই কিন্তু ওড়িশার শনির দশা ধরে গেছে। লোবেরা তো অনেক বড় বড় কথা বলেছিল, কান্নাকাটি করেছে। ইস্টবেঙ্গল ম্যাচ জেতার জন্য রেফারির সাহায্য নিয়েছিল, সেইভাবে তারা জিতেছিল। তারপর তো ইস্টবেঙ্গলের লোগো থেকে শুরু করে প্লেয়ার থেকে শুরু করে সবাইকে অপমান করেছিল। তারপরই কিন্তু শনির দশা ধরে গেছে। আজকে কিন্তু তার একদম প্রমাণ পেয়ে গেল ওড়িশা তারা ঘরের মাঠে। মারামারি করেও শেষ পর্যন্ত লোবেরা একটা ম্যাচও জিততে পারলো না। তো সেই ম্যাচ নিয়ে কথা বলবো। আইএসএল এর দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে, সেই ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথে আমরা ইস্টবেঙ্গলকে নিয়েও আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো মনে করে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি আইএসএল এর ম্যাচকে নিয়ে কথা বলি, তো হাড্ডাহাড্ডি আজকে ম্যাচ হয়েছে। গোয়া কিন্তু তাদের ঘরের মাঠে 2-1 গোলে জিতে গেছে। এবং ম্যাচে কিন্তু আমরা সুরেশ সিংয়ের দেখতে পেলাম 47 মিনিটের মাথায় তার রেড কার্ড হয়। এবার রেড কার্ডটা নিয়ে কথা থাকবে। তো রেড কার্ডটা আমার মতে বলে একদম ন্যায্য রেড কার্ড, ফাউলটার জন্য কোনোভাবে রেড কার্ড নয়। কিন্তু ফাউলের পর যেভাবে সুরেশ ওঠার সময় একটা পা দেখিয়ে বা লাথি মারার একটা ভঙ্গি করেছিল, সেটা কিন্তু একদমই ফুটবলের মধ্যে চলে না। সেই কারণে তাকে সরাসরি সেখানে রেড কার্ড দেওয়া হয়েছে। এবার দেখো, সেই জিনিসটা যেটা অ্যাটেন্ড করা হয়েছিল তার গায়ের সঙ্গে কোনো রকম টাচ হয়নি, কিন্তু অ্যাটেন্ডটা যে খুব একটা ভালো জিনিস করা হয়নি সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে। সেই জন্যই কিন্তু সেখানে একদম ক্রিস্টাল জন রেড কার্ড সরাসরি দেখিয়ে দিয়েছে। তারপরে কিন্তু বেঙ্গালুরু 10 জনে হয়ে যায় এবং ম্যাচের শেষের দিকে এসে বরিস 81 মিনিটের মাথায় গোল করে। এবং বরিসের গোলের অবশ্যই প্রশংসা করব। তার থেকেও প্রশংসা যে প্লেয়ারের করতে হবে সেটা হচ্ছে আর অন্য কেউ নয়, বোরজা হেরিরা। জয় গুপ্তার একটা ছোট্ট ওয়ান টাচ বল, সেখান থেকে যেভাবে ক্রস করেছিল, ক্রসেই কিন্তু অর্ধেক গোল হয়ে গিয়েছিল। সমস্ত ডিফেন্ডাররা বিট হয়ে গিয়েছিল। সেখানে বরিসের এসে শুধুমাত্র গোলে শটটা রাখা দরকার, সেই শটটা রেখে কিন্তু বরিস গোলটা করে দিয়েছে। এবং বোরজা হেরিরা নামার পর থেকে কিন্তু আলাদাই লাগছিল গোয়ার অ্যাটাককে। তো অসাধারণ কিন্তু ম্যাচ হয়েছে, গোয়া ম্যাচটা জিতে গেছে। অনেকেই যে কীরকম ম্যাচ হতে পারে স্কোর লাইন বলেছিলে, তো কয়েকজনের মিলেছে তোমরা দেখতে পাচ্ছ। তো আশা করি পরবর্তী সময় আরও অনেকের কিন্তু স্কোর লাইন মিলবে। এবার যদি এই ম্যাচের পরে আমরা পয়েন্ট টেবিল নিয়ে কথা বলি, তো ম্যাচ উইক 19 কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি ম্যাচ উইক 19-এর পরে কিন্তু ইস্টবেঙ্গল তারা পয়েন্ট টেবিলের 10 নম্বর পজিশনে রয়েছে। হারের হ্যাট্রিক করে ফেলেছে। তো দেখা যাক এখান থেকে ইস্টবেঙ্গল কোয়ালিফাই করতে পারে কি না। এবার দেখার বিষয়, জামশেদপুর তারা তো 20 পয়েন্টে চলে আসবে, পাঞ্জাব তারা 6 নম্বর পজিশনে চলে যাবে। তো 6 নম্বর আর 10 নম্বরের মধ্যে পার্থক্য শুধুমাত্র ওই 3টে পয়েন্টের। তো পরবর্তী সময় যদি ইস্টবেঙ্গল প্রতিটা ম্যাচ জিততে পারে এবং যদি গোল ব্যবধান মোটামুটি রাখতে পারে, তাহলে কিন্তু কোয়ালিফাই করার সম্ভাবনা রয়েছে। তো একটা ভিডিও বানিয়ে দেবো কী কী উপায়ে ইস্টবেঙ্গলের এখনও কোয়ালিফাই করার কতটা সম্ভাবনা রয়েছে। তো সেটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে পরবর্তী সময়ে। তো এরপর যদি আমরা চলে আসি আজকের যে ম্যাচটার দিকে, ওড়িশা বনাম সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের ম্যাচ। তো ওড়িশা খেলছে আমাদের দেশের হয়ে, কিন্তু দেশের হয়ে এতটা খারাপ পারফরম্যান্স সত্যি ভাবা যায় না। ওড়িশা আজকে ফুল টাইম রেজাল্ট 0-0 রেখেছে। তার আগের ম্যাচটা তো 4-0 গোলে হেরে গেছে। তো ফুল টাইম রেজাল্ট 0-0 রাখলেও একটা শট নেই, গোলমুখী কোনো শট নেই, শট অন টার্গেট নেই, 0-0। মানে ইস্টবেঙ্গলও কোনো ম্যাচে একটা অন্তত শট অন টার্গেট রাখে। সেখানে আজকে তো ওড়িশা একদম কামাল করে দিল। এএফসির মতন জায়গাতে গিয়ে 0 শট অন টার্গেট আর 0 শট, কোনো রকম শট করতে পারেনি। অপরদিকে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স তো তারা রীতিমতন ছেলে খেলামি করেছে, 17টা শট করে চলে গেছে, 2টো শট অন টার্গেট করেছে। এবার ম্যাচ শেষে যেটা দেখলাম, দেখে কিন্তু খুব খারাপ লাগলো। দুই কোচের মধ্যে কথা শুরু হলো। তারপর তো লোবেরা যেরকম মাথা গরম করে মারামারির একটা মোটামুটি সিচুয়েশান, প্লেয়ার থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে এসে আটকানো হলো। তো একটা মানে খুব খারাপ নিদর্শন হলো। একে তো তুমি ম্যাচ জিততে তো পারোনি, সেটা নয় বাদ রাখলাম, একটা গোলও করতে পারলে না। দেশের নামকে এত খারাপ করলে। আর এই ওড়িশাকে নিয়েই এত বড়াই করেছিল প্রথম দিকে যে ওড়িশার বিরাট প্রজেক্ট, ওড়িশাকে এএফসি আমি চ্যাম্পিয়ন করে দেবো, হ্যান করবো ত্যান করবো। ইস্টবেঙ্গলকে নিয়ে অনেক রকম কটাক্ষ করেছিল। আর লাস্ট ম্যাচ ইস্টবেঙ্গলকে হারিয়ে ভেবে নিয়েছিল একদম আমি জিতে গেছি, সব কিছু আমার জেতা হয়ে গেছে। এবং রোহন শর্মা অনেক রকমভাবে ইস্টবেঙ্গলের লোগোকে পর্যন্ত অপমান করেছিল। তো সেই অপমানের কিন্তু যোগ্য জিনিস কিন্তু হারে হারে টের পাচ্ছে ওড়িশা। আইএসএলও মুখ থুবড়ে পড়েছে, এএফসিতে তো টাটা বাই বাই হয়ে গেল।
তো দেখা যাক পরবর্তী সময় এই ওড়িশা বাকি সিজনে কীরকম পারফরমেন্স করতে পারে। এরপর যদি আমরা কথা বলি যে ইস্টবেঙ্গলের নজরে থাকা বিদেশি প্লেয়ার 31 বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ডিমিট্রিয়াস ডায়মান্টাকোস। তো প্লেয়ারটাকে নিয়ে কালকেই তোমাদের আপডেট দিয়ে দিয়েছিলাম। এবার তোমাদের অনেক রকম প্রশ্ন যে এই প্লেয়ারটাকেই কেন টার্গেট করা হচ্ছে। এবার দেখো, প্লেয়ারটার যেটা কোয়ালিটি নিয়ে কোনো রকম কথা হবে না। আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার, ইন্ডিয়ান মাটিতে যথেষ্ট সফল একজন বিদেশি প্লেয়ার এবং এই সিজন আলাদাই ফুটবল খেলছে। তো টোটাল কিন্তু কেরালার জার্সি গায়ে 42 ম্যাচে 27টা গোল, 7টা অ্যাসিস্ট তার করা হয়ে গেছে এবং এবছরে কিন্তু খুব ভালো ফুটবল খেলছে। লুনা থাকাকালীনও দেখেছি ভালো ফুটবল, লুনা চলে যাওয়ার পরও কিন্তু দেখতে পাচ্ছি যে প্লেয়ারটা ভালো ফুটবল খেলছে এবং রীতিমতন যেহেতু ইন্ডিয়ার পরিবেশ জানে, সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো অপশান হতে পারে। ইস্টবেঙ্গল ইনকোয়ারি করেছে নেক্সট সিজনে সম্ভবত ডিমিট্রিয়াস আর কেরালা ব্লাস্টার্সে থাকছে না, কন্ট্রাক্ট এক্সটেনশনের তার কাছে অফারও প্রথম কথা আসেনি, আর দ্বিতীয় কথা বাইরের আইএসএল এর ক্লাব থেকে শুরু করে বাইরের ক্লাবে অফার রয়েছে। তো অন্যান্য অনেক ক্লাবই দেখতে পাচ্ছি যে প্রি কন্ট্যাক্ট করে নিচ্ছে কোনো প্লেয়ারের সঙ্গে। তো এই সময় ইন্টারন্যাশনাল ব্রেক রয়েছে, এই জায়গাতে যদি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট শীতঘুমটা কাটিয়ে যদি প্লেয়ারটার সঙ্গে প্রি কন্ট্যাক্টটাও করে নিতে পারে, অনেক ভালো একটা সাইনিং হয়ে যাবে এবং তাকে যে প্রজেক্টটা দেখানো যাবে যে আমরা এএফসি খেলবো। তো একজন বিদেশি প্লেয়ার সবসময় এএফসি খেলতে চাইবেই, তো সেক্ষেত্রে কিন্তু প্লেয়ারটাকে সাইন করানোটা অনেকটা সম্ভব। এবার পুরো ব্যাপারটাই ম্যানেজমেন্টের উপর। তো ম্যানেজমেন্ট এর আগেও কিন্তু অনেক প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বললেও শেষ পর্যন্ত নিতে পারেনি। আমরা যেরকম দেখেছিলাম ঈশান পণ্ডিতার ক্ষেত্রে এবং এই সামার উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নিখিল পূজারির ক্ষেত্রে, সেগুলো আইএফটিডব্লিউসি থেকে শুরু করে মার্কাস থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে আপডেট দেওয়া হয়েছিল। ইস্টবেঙ্গল চেষ্টা করেছিল, কথাবার্তা অনেকটা নিয়ে গেছিলো, কিন্তু ডিল ডান করতে পারেনি। এবং এটাও মাথায় রাখতে হবে প্রভসুকান সিং গিলের ক্ষেত্রে ডিল ভেস্তে যাওয়ার পরও কিন্তু গিলকে সাইন করিয়েছিল এই কেরালা থেকে। তো এক্ষেত্রে তো ফ্রি প্লেয়ার, এই ফ্রি প্লেয়ারকে যদি না সাইন করায় তাহলে কিন্তু আর কিছু বলার থাকে না। তো দেখা যাক পরবর্তী সময় কি হয়। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। কালকে থেকে অনেক প্রশ্ন অনেকেরই এসেছিল। তো ইস্টবেঙ্গল এই মুহূর্তে নজরের মধ্যে রেখেছে, কথাবার্তা কোনো রকম অ্যাডভান্স লেভেলে যায়নি এটুকু বলতে পারি। তো পরবর্তী সময় যদি সেটা অ্যাডভান্স লেভেলে যায় তোমাদের জানিয়ে দেব। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।